আপনাদের বাড়ির মেয়েগুলো বড্ড অভিমানী। সামলানিও, ভালোবাসায় ভরিয়ে রাখবে। ইমরান প্রাপ্তির হাসি দিল। কিছুক্ষণ পর ইমরান আবার সবাইকে অনুরোধ করল বিজনেস পার্টিতে যেতে। এরপর বেরিয়ে গেল। রাতে বাইরে থেকে ডিনার করে এসেছে ইমরান। ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেল। আপা আসো। খাবি না? খেয়ে এসেছি। ঘুমোনে কেন এত রাত হলো? ইমন, তুই বলেছিলি আমরা যেন কেউ তোদের ব্যক্তিগত ব্যাপারে কথা না বলি। বলবো না, কিন্তু মেয়েটা আজকে সারাদিন সকাল থেকে এখন অবধি না খাওয়া। ঘরের দিকে তাকিয়ে দেখ, 12টা 20 বাজে। ঈশানও অনেক চাইলো, ওকে বোঝালো, কিন্তু খেলো না, উল্টো বোঝালো তোমার বাবা আসলে খাবো। পারলে ঠিক করে নেয় সব। ওর ওষুধ আছে। এই 15 দিন তো ঠিকঠাক খেয়েছে, আজকে এমন কি হলো যে খাচ্ছে না? জানি না, কথা বলে নিস। আইরিন চলে যেতেই নিজের কাজে মনোযোগ দিল। কেন যেন ওর বিরক্ত লাগছে। খাবারের সাথে রাগ কেন? দরজা লক করা দেখে চাবি দিয়ে লক খুলল ইমরান। রুমে লাইট জ্বলছে। হাতে একটা বই নিয়ে বসে আছে মোনা। চোখ দুটো টকটকে লাল, মুখ ফুলে গিয়েছে। ইমরানকে ঢুকতে দেখে গায়ে ওড়না জড়িয়ে মাথায় ঘোমটা দিল। কিছু বলার আগে ইমরানই ওর 2 হাতের বাহু ধরে শক্ত করে ঝাঁকিয়ে দিল। এই মেয়ে, কি সমস্যা তোমার? খাচ্ছ না কেন? এত অপমান করেছো, এত ছোট করেছো সবার সামনে, এরপরও শান্তি হয়নি? ব্যথা পাচ্ছি। ইচ্ছে তো করছে চোর দে, এ তো গায়ে হাত তুলতে পারবো না। ইমরান জোরে শ্বাস নিয়ে রাগ সংযত করল। এরপর ছেড়ে দিয়ে সোফায় বসে বলল, কি সমস্যা বলো? মোনা খাটের কর্নারে বসল। কাল রাতে খাওয়ার পর আর খায়নি। পুরো 24 ঘন্টার উপর না খেয়ে আছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না। কাতর স্বরে বলল, আমাকে এক গ্লাস পানি খাওয়াবেন? জগে পানি নেই, নিচে গিয়ে আনার শক্তি নেই, ঔষধগুলা খাবো। এর মধ্যে রহিমা খাবার নিয়ে এসেছে। ইমরান সোফায় পায়ের উপর পা তুলে বসল। কণ্ঠ দৃঢ় করল, আমি বসছি এখানে, খাওয়া শুরু করো। আপনি খাবেন না? খেয়ে এসেছি। ইমরানের দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। এরপর প্লেটে 2 চামচ ভাত নিয়ে চুপচাপ খেল। মুখে টু শব্দও করেনি। নিজে নিজে ঔষধগুলোও খেল। রহিমা জিনিসগুলো নিয়ে গেল। ইমরানের দিকে তাকিয়ে বলে, জানেন বাঁচতে ইচ্ছে করে না এখন, কিন্তু এরপরেও মেডিসিন নিই। যেদিন প্রথমবার সুইসাইড করতে গেলাম, চোখ বন্ধ করতেই বাবা আর আপনার চেহারা ভেসে উঠল। ভয় পেয়েছিলাম অনেক। এরপরেও কয়েক বোঝ দিয়েছিলাম হাতে, কিন্তু দ্বিতীয়বার যখন গলায় দড়ি দিয়েছিলাম আমি আর ভয় পাইনি। কেন জানেন? তখন আমাকে আদর করার আর কোনো মানুষ ছিল না। আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ ছিল না। আমি চেয়েছিলাম কেউ বুকে টেনে নেবে, আমার কথা শুনবে, যাকে প্রাণ খুলে মনের কথা বলতে পারবো, যার সাথে কথা বলতে ভাবতে হবে না আমাকে। আমার খুব ইচ্ছে করে আপনার বিছানায় পাশের বালিশে শুতে। খুব ইচ্ছে করে আপনার হাতটা জড়িয়ে ধরে ঘুমাতে। খুব ইচ্ছে করে গল্প করতে। আমি আগে যোগ্য অযোগ্য বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আমি খুব সরি ওই দিন হুঁশে ছিলাম না, তাই ওভাবে আপনাকে বুকে জড়িয়ে নিয়েছিলাম। মাফ করে দেবেন। আমি তো বাবার কাছে মানুষ হয়েছি, আপনার মতো ডিসিপ্লিনড না। দুপুরে আপনি একবার বললে আমি খেতে বসতাম। পরে ভাবলাম হয়তো আমার সাথে খাবেন না, তাই জিজ্ঞেস করেননি। আমি না আগের মতো জেদ করি না। এই যে খেতে বললেন, খেয়ে নিলাম। আমার জেদ ভাঙানোর মানুষ নেই তো। বাবা তো দূরে, ফুপির তো শত্রু আমি। আর মাকে তো দেখিনি, কিন্তু শেষবার আপনি যখন চলে এসেছিলেন বাবাকে বলেছিলাম আমাকে আগলে রাখার মানুষটা চলে গেল বাবা, সত্যি হারিয়ে গেল মানুষটা। সরি, অনেক কথা বলে ফেললাম। আপনার সকালে অফিস আছে না? ইমরান অনড় হয়ে আগের জায়গায় বসে আছে। ধীর, শান্ত, উৎকণ্ঠাবিহীন নম্র কণ্ঠের তোলা সূক্ষ্ম নরম প্রতিবাদ শুনছে। কানে বাজছে প্রতিটা শব্দ। কিন্তু এই শাস্তি মোনার প্রাপ্য কেন? কোন সাহসে, কোন অধিকারে এই ছোট্ট নিষ্পাপ দেহটাকে শেষ করার জন্য বদ্ধপরিকর ছিল? সে কি জানতো না আত্মহত্যা মহাপাপ? একটু বিশ্বাস রাখতে পারল না ইমরানের ওপর? ভুল, সম্পূর্ণ ভুল। এই মেয়ে অল্পেতেই অবিশ্বাস করে বসে থাকে। ওকে বুঝতে হবে ইমরানকে অবিশ্বাস করার শাস্তি কতটা ভয়ানক হতে পারে। যদি বিশ্বাসী না থাকে, সেখানে ভালোবাসা থাকা বিলাসিতা বই আর কিছুই না। এই বয়সে ট্রেন্ডে গা ভাসানোর কোনো হেতু নেই। আচ্ছা, আপনি সেদিন নিউ মার্কেট থেকে আসার সময় লোকটাকে এভাবে মেরেছিলেন কেন? মোনার প্রশ্নে ইমরান অক্ষিপট কুঁচকে বলে, অন্যায় শাস্তি দিয়েছি। কি অন্যায়?
ইমরানের ব্যক্তিগত সম্পদ স্পর্শ করেছে, যা ইমরান যত্নে রাখে। কি সেই সম্পদ? মোনালিসা ইমরান শরীফ খান। ইমরান মোনাকে সেই অবস্থায় ফেলে উঠে চলে গেল। আয়াতলোচনে মোনা চেয়ে আছে। কি বলে গেল ইমরান? মোনালিসা ইমরান শরীফ খান? তার মানে সেই দিন ভিড়ের মধ্যে স্পর্শ করা সেই ছেলেটাই ছিল। ইমরান জানলো কি করে? সে কি তাহলে ফলো করছিল? এটা তো ইমরানের চরিত্রের সাথে যায় না। তাহলে কাউকে নিরাপত্তার জন্য মোনার আশেপাশে রেখেছিল। তবে কি চয়নের কথাই ঠিক? ইমরান সাহেব মোনাকে ভালোবাসে। লোকটা কেন মুখে বলে না? কিছু আক্ষেপ থেকেই যাবে। ভালোবাসি আর শোনা হবে ইমরান সাহেবের মুখ থেকে। ক্রোধ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যায়। নিজেকে বারবার সংযত করা শিখেছে ইমরান। যখনই ক্রোধের পরিধি বেড়েছে তখনই সেজদায় পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। 2 রাকাত নফল সালাত আদায় করে উঠে পড়ে ইমরান। নিকষকালো অন্ধকার রজনী, বাতাসের ঝাপটায় ব্যালকানিতে পর্দাগুলো নড়ে উঠছে। ফোনটা চার্জ থেকে খুলে বাইরে পা বাড়ালো। পরশুদিন বাড়িতে একটা অনুষ্ঠান, কালকে থেকে সব অতিথি আসা শুরু করবে। আজকের মধ্যেই সব ঠিক করতে হবে। কিছু সমস্যার সমাধান দ্রুত হওয়াই ভালো, আর কিছু ধীরে সুস্থে। এখন যে সমস্যাটি সামনে আছে তার সমাধান করে কাজে লেগে যেতে হবে। ইমরান কিচেনে পা বাড়ালো। কড়া একটা কফি প্রয়োজন। মাথাটা বেশ ধরেছে। মোনার পরিবর্তনটা ভালো লাগছে না। দমকা বাতাস, হালকা বৃষ্টির ঝাপসা ঝাপটা, অঙ্গ শিহরিত হওয়ার মতো সুবাতাস। মন ভালো না হওয়ার দ্বিতীয় অপশান নেই। বাগানের ফুল গাছগুলো দুলছে। মোনার গান ধরতে ইচ্ছে করছে। ইমরানের বারান্দার দিকে তাকালো। ইমরানের আর ঈশানের বারান্দা দুটো বেশ সুন্দর। হঠাৎই চোখ যায় বাগানের কোনায় টুপটুপ পানি পড়া ছাদটার দিকে। ছোট একটা ঘর। সে ঘরে বাস করে এই বাড়ির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। প্রথম দিকে মোনা ভয় পেত, কিন্তু ঈশান সেই ভয় ভাঙিয়ে দিয়েছে। শেপার্ডকে দেখলে যে কেউ ভয় পাবে, কিন্তু এই কুকুর শাবকটি আদর ব্যতীত অন্য কিছুই চায় না। বিনিময়ে সে প্রাণও দেবে। তবে মোনা শুনেছে ইমরান সাহেব নাকি এই কুকুরের কথা বোঝেন। কুকুরও ওনার সব বোঝে। এটা কি আদৌ সম্ভব? মোনা খালি গলায় গান ধরল। কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে পেছনে ফিরে দেখে ইমরান সাহেব কেমন মোহ নিয়ে তাকিয়ে আছে মোনার দিকে। সাদা টি শার্ট আর অ্যাডিডাসের একটা নেভি ব্লু ট্রাউজার। অকস্মাৎ ইমরান গেয়ে উঠল, ব্যালকানির বর্ডারে 2 হাত রেখে আকাশের দিকে তাকিয়ে। ইমরান থেমে গেল মোনার কান্নার আওয়াজ শুনে। সে জানে মোনা কেন কাঁদছে, আর মেয়েটাকে এভাবে কাঁদাতে ইচ্ছে করছে না। মোনা, কাঁদছো কেন? মোনা চোখ মুছে নিজেকে প্রস্তুত করে বলল, কই না তো, এমনি। হুম। ঘুমাননি আপনি? না, আসে না। একটা কথা বলি ইমরান সাহেব। এই আবদারটা কত আকুলতা ব্যাকুলতা নিয়ে করা মোনার গলা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইমরান মাথা নেড়ে সম্মতি দিতেই মোনা বলল, আমি আর পারছি না নিতে, আর পারছি না। আর কি কি শাস্তি পেতে হবে আমাকে? ইমরান চোখ খিচে নিজেকে সংযত করে এক হাত দিয়ে মোনার বাম কাঁধে হাত রেখে নিজের কাছে টেনে নিল। ওর মাথাটা ইমরানের বুকে চেপে ধরল। মোনা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। ইমরান বাধা দিচ্ছে না। অনেকক্ষণ কাঁদার পর থামল। মানুষ কেঁদে নিজের বুক ভাসায়, আর আপনি ভাসালেন স্বামীর বুক। ইমরানের কথা শুনে মোনা চরম লজ্জায় পড়ে গেল। লোকটা এভাবে লজ্জা দিল কেন? সে কি জানে না এই মেয়েটি তার এইসব কথায় ভীষণভাবে লজ্জা পাবে? মোনা মাথা উঠিয়ে নিতে চাইল বুক থেকে। তখনই ইমরান আরও চেপে ধরল। এইভাবেই থাকেন ফেরি কুইন, কিছুটা শান্তি দিন। বুকটা এতদিন কতটা তৃষ্ণার্ত ছিল জানেন? মোনালিসা নামক প্রেম প্রিয়াসীকে জড়িয়ে ধরার আশায় ভেতরটা মরুর মতো শুকিয়ে গিয়েছে। স্রষ্টার কাছে একটাই প্রার্থনা ছিল, যেন ফেরিটা ইমরানের কুইন হয়ে যায়। বলতে পারেন আমার একমাত্র প্রেম প্রার্থনা। ইস, আবেগের কত সুন্দরতম বহিঃপ্রকাশ। কিছুক্ষণ থাকার পর ইমরান মোনাকে বুক থেকে তুলে 2 হাতের আজলায় মোনার মুখ ধরল। ছোট্ট একটা মুখ, কি স্নিগ্ধতা, কতটা সুরভিত। ইমরান মোনার কাছে এসে জোরে শ্বাস নিল। মোনালিসা, আজ আবার কি মেখেছো গায়ে? সেই বেলি ফুল? তোমার শরীর থেকে আমার বাচ্চাদের ঘ্রাণ আসে কেন? পাউডার লাগিয়েছিলাম, মাঝে মাঝে লোশন দিই। লাগবে না এসব জিনিস। এই বয়সে কোনোভাবে নেশাখোরের মতো আচরণ করতে চাই না। আশ্চর্য, মাথা ঝিমঝিম করছে, দম আটকে আসছে আমার। মনে হচ্ছে মারাত্মক কিছু একটা করে ফেলবো। এতক্ষণ বুকের মধ্যে আছো, বুঝতে পারছো না আমার ভেতরে কি চলছে? যুদ্ধ করছি নিজের সাথে। মোনা ইমরানের এই রূপের সাথে সম্পূর্ণ অপরিচিত। 2 অধর আলগা করে হাঁ হয়ে আছে। 2 চোখ দুটো অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। শুকনো ঢোক গিলছে।
কি বলছে না বলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছুটা আতঙ্কিত হয়ে আছে, এখনো চোখ দিয়ে পানি ঝরছে। এই মেয়ে, আর কাঁদবে না। হাসলে সুন্দর লাগে বলে কাঁদাতে ছিলাম, যেন আমার তোমার প্রতি কোনো আকর্ষণ না জাগে। এখন দেখি কতলে তো টসটসা চেরি ফল হয়ে যাও। নাক চোখ গলা সব গোলাপি রং ধারণ করে। যত জ্বালা আমার, এমনিতেই সামলাতে পারছি না নিজেকে। এই 42 বছরের জীবনে এত যুদ্ধ কখনো করিনি নিজের সাথে। কাউকে কাছে বেঁধে কোনো কসরত করতে হয়নি। একা যখন ছিলাম এসব মাথায়ও আসেনি, কিন্তু আজ মনে হচ্ছে বেসামাল হয়ে পড়েছি। মোনা কেমন হাঁ করে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে আছে। এসব কথা কি বলছে এই যন্ত্রমানবটা? নিজেকে স্থির করে মোনা বলল, এগুলো কি বলেন? কেন তুমি বুঝছো না? বুঝি বলেই তো জিজ্ঞেস করলাম। কেমন যেন অ্যাডাল্ট কথাবার্তা, কি সব ইঙ্গিত দিচ্ছেন? মোনালিসা, কি বলো এসব? আমি মানুষটা অ্যাডাল্ট, কথাবার্তা কি চাইল্ডিশ হবে? মোনার চোখে বিস্ময়, বড় বড় ঢোক গিলছে। এ কোন ইমরান? ইমরান মোনাকে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে বলে রুমে ঢুকলো। 5 মিনিট পর ফিরে এলো দুটো মগ হাতে। বারান্দায় বেতের চেয়ার দুটো টেনে এক হাতে মোনাকে বসিয়ে অন্যটাতে নিজে বসে। মোনার দিকে একটা কফির মগ এগিয়ে দিল। মিল্কশেক তো বানাতে পারি না, এটা দিয়ে কাজ চালিয়ে নাও। মগটা নিয়ে এক চুমুক নিয়ে ইমরানের দিকে বড় গোলক্ষী নিক্ষেপ করলো। এটা তো হরলিক্স ইমরান সাহেব। হ্যাঁ, তোমার পছন্দের। এই আপনি আমাকে কি ভাবেন? আমি গত 6 মাস থেকে হরলিক্স খাই না আগের মতো। আমি বড় হয়েছি না? কে বলেছে বড় হতে? ছোট থাকো তুমি। কথাটা শেষ করে ইমরান অট্টহাসিতে ফেটে পড়ে। এখনো পিচ্চিটা হরলিক্স খায়, আবার গর্ব করে বলছে 6 মাস আগে ছেড়েছে। মোনালিসা, তুমি এখন কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। অনেক বড় হয়েছে, একদম বুর্জ খলিফার মতো। মুখ টিপে হাসছে ইমরান। একদম মজা করবেন না। আমাকে কাঁদিয়ে কষ্ট দিয়ে আসছে মজা করতে। কোনো কথা নেই আপনার সাথে। মোনাকে চেয়ার থেকে টেনে উঠিয়ে নিজের কোলে বসালো। মনে হচ্ছে একটা ছোট্ট আদুরে বাবু কোলে নিয়েছে। মোনার চুলে হাত বুলিয়ে দিচ্ছে ইমরান। মোনা চুপটি করে ইমরানের কোলে বসে বুকের সাথে লেপ্টে আছে। আর কখনো এমন করবে? নিজেকে আত্মহত্যা দিতে কি আনন্দ। যত কষ্টই হোক এসে আমাকে জানাবে, ঠিক আছে? মনে থাকবে? মোনা উপর নিচে মাথা নাড়ালো। সহসা ইমরান টুপ করে মোনার কপালে আলতো করে ওষ্ঠ ছোঁয়ালো। মোনা লজ্জা পেয়ে মিয়ে গেল। মোনালিসা, এটা তোমাকে আমার দেওয়া প্রথম এবং বৈধ স্পর্শ। তোমার কি খারাপ লেগেছে? আর কত লজ্জা দেবে এই লোক। মানলাম মোনা ওনার তুলনায় অনেক ছোট, তাই বলে এভাবে বলবে? হরলিক্সটা শেষ করো, ঘুমোতে হবে। আমার কফি তো শেষ। ইমরান পুনরায় বলল, লজ্জা পেয়ে আর গাল লাল করতে হবে না। এইভাবে আর 10 মিনিট লজ্জা পেলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে বসবো। আমি চাই না এখন এসব কিছু হোক। শোনো, পরশু একটা প্রোগ্রাম আছে, বাড়িতে অতিথিরা আসা শুরু করবে। সবাইকে সামলে নিতে পারবে না সুইটহার্ট? তুমি কিন্তু এখন ইমরানের একমাত্র মল্লিকা। মল্লিকা মানে বুঝো? মনের মালকিন। সব দায়িত্ব তোমার। পারবো। ইমরান এবার লাজে রাঙা গাল দুটোতে 2 বার অধর ছুঁয়ে মোনাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে কাঁথা টেনে লাইট নিভিয়ে নিজেই রুম থেকে বেরিয়ে আসলো। মনে মনে ভাবলো, চেয়েছিলাম এটাকে স্বাভাবিক করে সামলে নিতে, নিজে অস্বাভাবিক বেসামাল হয়ে রুম থেকে বের হলাম। এই মেয়ের আশেপাশে আমার মতো পুরুষ থাকা ঘোর বিপজ্জনক। সকালের মিষ্টি রোদ চোখের ওপর পড়েছে। রুমের মধ্যে হালকা গরম অনুভূত হচ্ছে। মোনা চোখ পিটপিট করে খুলে বেডে হেলান দিয়ে বসলো। তাকিয়ে দেখে সোফায় বসে আছেন তার একান্ত ব্যক্তিগত স্বামী পেপার হাতে। শুভ সকাল মোনালিসা। শুভ সকাল। পেপার থেকে চোখ সরিয়ে ইমরান মোনার দিকে তাকালো। অধর কোণে হাসি। এলোমেলো মোনা বসে আছে, চুলগুলো সব উঠছে, চোখে মুখে ঘুমো ঘুমো ভাব, চোখ মুখ ফোলা ফোলা। ঘুম এখনো চোখ থেকে সরেনি। 2 হাত দিয়ে চোখ কচলে আশেপাশে তাকাচ্ছে। ইমরান মোনার ঘুমো ঘুমো গলা শুনে কেমন যেন মোহে পড়ে গিয়েছে। এই মেয়ে যদি একবার ইমরানের চোখের দিকে তাকায় এখন সর্বনাশ দেখবে। আশপাশ তাকিয়ে কি খুঁজছে এই মেয়ে? ইমরান সাহেব। জি রানী সাহেবা। মজা করবেন না। আচ্ছা, কি বলবেন বলেন। আজব কাজ কারবার। ইমে ঠোঁট উল্টে গাল ফুলিয়ে রেখেছে, এখনই না কেঁদে দেয়। কি চাইছে? মোনা তৎক্ষণাৎ ঠোঁট ফুলিয়ে বলে, বুকে নেন, আমার কষ্ট হচ্ছে। ফুপিকে স্বপ্নে দেখেছি। ইমরান তড়াক করে সোফা থেকে উঠে গেল। ছোট বাচ্চার মতো আবদার। হে যেন আগের মোনা। আর বসে না থেকে ইমরান আসন ছাড়ে। মেয়েটা এত ভালোবাসে মায়াকে। যে ফুপি মারতে চেয়েছিল সেই ফুপিকে স্বপ্নে দেখে কাঁদছে। কি বলে সান্ত্বনা দিবে? হে মেয়ে নিজেই বেশি বোঝে। মোনার পাশে বসে আগলে ধরল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মোনালিসা, যাও ফ্রেশ হও।
কালকে ফুপি আসবে প্রোগ্রামে, কথা বলে নিও। সত্যি? হুম। যদি না আসে? ধরে নিয়ে আসবো আমার রানী সাহেবের জন্য। মোনা মনে হয় খুশি হলো, কিন্তু মুখ দিয়ে কোনো স্বর বের করলো না। ঠিক ওই মুহূর্তে ঈশান রুমে ঢুকে গিয়েছে। সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইমরান কড়া চোখে ছেলের দিকে তাকালো। ঈশান, দরজা খোলা ছিল না, নখ ঘুরিয়ে ঢুকেছ। নখ করা উচিত ছিল না। পাপা সরি। ইটস ওকে, কাম হিয়ার। মোনা লজ্জা পেয়ে উঠে ওয়াশরুমে গেল। ইমরান ছেলেকে বসার ইশারা দিল। কিছু বলবে? ঈশান লজ্জা পেয়ে যে ইতস্তত বোধ করছে ইমরান তা স্পষ্ট বুঝতে পারছে। ছেলেকে স্বাভাবিক করতে বলল, ঈশান, ইটস নর্মাল, ডোন্ট বি শাই। পাপা, আমি মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। প্রতিদিন তো একসাথে নাস্তা করে ঘুম থেকে উঠে মায়ের সাথেই আগে দেখা করে, আজ তোমার সাথে দেখা করতে গিয়ে বুঝলাম তুমি এখানে, তাই চলে এলাম। মাথা নিচু করে প্রতিটা কথা সাজিয়ে গুছিয়ে ছেলেটা বলল। ইমরান ছেলেকে দেখছে প্রাণ ভরে। এত নম্রভদ্র হলো কি করে এই ছেলে? প্রতিদিন মায়ের সাথে আগে করো, আজ বাবার সাথে করতে গেলে যে? তোমার জন্যই তোমাকে পেলাম, ভুলি কি করে? অধর প্রশস্ত হাসি ইমরানের। ছেলের দিকে তাকিয়ে বলে, ডাইনিংয়ে খাবে নাকি এখানে নিয়ে আসতে বলবো? তিনজন একসাথে খাবো। ডাইনিংয়ে চলো, এখানে নিয়ে আসতে ওদের আবার কষ্ট। মোনা ততক্ষণে ফ্রেশ হয়ে বেরিয়ে মিষ্টি হাসি দিল বাবা ছেলেকে। ঘড়িতে সকাল 8টা। তিনজন একসাথে নাস্তার টেবিলে বসে গল্প করতে করতে নাস্তা করছে। টুক করে একটা সেলফি তুলে নিল ঈশান। দুপুরের পর থেকে আত্মীয়তে বাড়ি ভরে গিয়েছে। ঈশানের চাচা, ফুপু, মামা, খালারা তাদের পরিবার পরিজন নিয়ে এসেছে। বাড়িটা আজ ভরা ভরা লাগছে। একসময় ইমরানের মায়ের জন্য এই বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভর্তি থাকতো। তিনি অতিথি আপ্যায়ন করতেন। আজ তাই সবাই ইমরানের ডাকে ছুটে এসেছে। সবাই শুনেছে ইমরানের বিয়ের কথা। জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়েদের মধ্যে অনেকে পরপারে পাড়ি দিয়েছেন। একজন আছেন, তিনি প্রোগ্রামের দিন আসবেন। ছোট চাচা এসেছে, তিনি বিশ্রাম নিচ্ছেন। ইমরান জ্যাঠাতো ভাইয়ের ছেলেদের সাথে বসে আলাপ করছিল। ফুপুরা, খালারাও সোফায় বসে গল্প করছে। সামান্তা মোনাকে আনতে উপরে গিয়েছে অনেকক্ষণ। ঈশান গল্প করছে ওর সমবয়সী আত্মীয়দের সাথে। সামান্তা মোনাকে নিয়ে ওপর থেকে নেমে আসছে। মোনা তাঁতের মেজেন্টা এবং কালোর একটা শাড়ি পরেছে। হাতে গলায় সোনার ছোঁয়া, মাথায় ঘোমটা। মেকআপ করেনি, কিন্তু চোখে আইলাইনার কাজল দিয়েছে। হালকা গোলাপি রঙিন ঠোঁট। সিঁড়ি দিয়ে নেমে আসছে। ইমরান একবার তাকিয়ে সাথে সাথে চোখ ফিরিয়ে ফোনের দিকে চোখ দেয়। ওর ওই চোখ ধাঁধানোর রূপে একবারের বেশি তাকালে ঝলসে যাবে সব। এত আত্মীয়ের সামনে লজ্জাজনক কাজ হবে এভাবে তাকিয়ে থাকা। ইমরানের পরনে অফ হোয়াইট পাঞ্জাবি, চোখে রিমলেস চশমা, হাতে চামড়ার ঘড়ি। পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গোটানো। মোনা একবার তাকালো, কিন্তু চোখ ফেরালো না। এই মধ্যবয়সী ইমরান শুধুই তার। ভাবতেই মনে সুখ লাগে। মোনা সামনে আসতেই কয়েকজন পুরুষ মহিলা দাঁড়িয়ে সালাম দিল। এত বড় লোকগুলো দাঁড়িয়েই পড়ল। তাদের মধ্যে সুন্দরী মহিলা এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছেন বড় মা? মোনা এমন সম্বোধনের জন্য পুরোপুরি অপ্রস্তুত ছিল। মহিলার বয়স কম হলেও 36 বা 37 হবে। মোনা ইমরানের দিকে তাকাতে ইমরান পরিচয় করিয়ে দিচ্ছে। মোনালিসা, ও হচ্ছে নওশিন, মাসফির ওয়াইফ, আমাদের বংশের বড় বৌমা। বৌমা? মোনা আস্তে করে একবার আওড়ালো। চাচা যান, আমি বুঝিয়ে বলছি বড় মাকে, আমি হচ্ছি আপনার শ্বশুরের বড় ভাইয়ের নাত বউ। বাবা আর দাদা যান তো দুনিয়াতে নেই, আমরা দেশের বাইরেই ছিলাম, এবছরই দেশে সেটেল হলাম। আচ্ছা, আপনারা ভালো আছেন? এত সুন্দর একটা মিষ্টি মা পেলে ভালো না থেকে পারা যায়? চাচা যান, এই পুতুল মাকে তো সাথে করে নিয়ে যেতে ইচ্ছে করছে। নিয়ে যাও বৌমা। মোনা ড্যাব ড্যাব করে ইমরানের দিকে তাকিয়ে আছে। কত বড় বড় মহিলা পুরুষ চাচা ডাকছে। ইমরান মোনার অবস্থা বুঝে মুচকি মুচকি হাসছে। ঈশানের বয়সী একটা ছেলেকে ঈশান সামনে এনে মোনাকে বলে, মা, ওকে চেনো? জাহিদ, মাসফি ভাইয়ার ছেলে। আমি আপনাকে কি ডাকবো আম্মু? ওনাকে আমি কি ডাকবো? ছেলেটা নওশিনের দিকে তাকিয়ে আছে। সবাই পড়ে গিয়েছে মহা বিপদে। মোনাকে তো কোনোভাবেই দাদি ডাকা যাবে না। মোনা সবার সামনে এবার মুখ খুলল। আর যাই ডাকো, প্লিজ দাদি ডেকো না। বড় ভাবি ডাকি, দাদা ভাইদের ভাইয়া ডাকি। প্লিজ ডাকো, ভাবি অনেক সুন্দর ডাক। আজকে থেকে তুষি দাদিও তাহলে ছোট ভাবিতে ট্রান্সফার হলো। সবাই হো হো করে হেসে উঠল। খালা শাশুড়ি, ফুপু শাশুড়ি সবাই মহা খুশি। কারণ মোনা কম বয়সী, ইমরানের যত্ন রাখবে, তাই তারা খুশি। ইমরান সবার আদরের। অল্প বয়সে একাকিত্বকে সঙ্গী করা মানুষটা বিয়ে করেছে। হেতেই সবাই আকাশের চাঁদ পেয়েছে।
খালা শাশুড়ি মোনাকে এক সেট গয়না উপহার দিয়ে সবার সামনে অদ্ভুত এক দোয়া করে বসে। ফুপু শাশুড়ি আর খালা শাশুড়ি ঘিরে ধরেছে। বৌমা, আমাদের ইমনটা অনেক বছর একা ছিল, এখন তুমি সামলাও, ঘর সংসারটাও গুছাও। জি খালা। সংসারের অনেক দায়িত্ব বুঝলে, গুছিয়ে রাখতে পারবে? জি ফুপু। কিরে ইমন, তোর বউ তো জি খালা, হুঁ খালা, ঠিক আছে ফুপু ছাড়া কিছুই বলে না। শুনো মেয়ে, শুধু বললে হবে না, করে দেখাইতে হইবে। আচ্ছা খালা। আবার এবার সবাই হেসে উঠল। খালা আর ফুপু মজার ছলে মোনাকে বলে, আচ্ছা কি বুঝছো বলো তো? এই তো আপনারা যা বলেছেন, সংসার গোছাতে। এই তো ভালো মেয়ে, সংসার গুছায় কিভাবে জানো তুমি? রান্না বান্না, ঈশান, পড়াশুনো, খাবার দাবার, ঘর গোছানো। মোনা আটকে গিয়েছে, আর বলতে পারছে না। সে তো আর আগে সংসার করেনি, জানবি কি করে? এগুলা কেন করণ লাগবে? ঘরে কি কামের লোকের অভাব আছে? শুনো মেয়ে, একটা ছেলে আছে বড়, ঈশানটারে সঠিক পথ দেখাবে। তুমি শিক্ষিত মেয়ে, সব কিছু ভালো বুঝো আমাদের থেকে। গুরুত্বপূর্ণ কথা হইল, একটা ছেলে দিয়ে হবে না, সংসার ভরা ছেলে মেয়ে থাকবে। বুড়ো বয়সে কই যাবা? ঈশান কই না কই থাকে। এই বংশের পোলারা তো বিদেশে যাওয়ানের ধাত আছে, বাপ মা ছাইরা। মেয়েরা হলো ঘরের প্রদীপ। আমাদের নাতনি লাগবে। ঈশান তো আছে, এবার আমাদেরকে নাতনি দাও। বছর যাওয়ার আগে যেন সুসংবাদ শুনি। আচ্ছা ঠিক আছে। এই কি? মোনা অবুঝের মতো কথার তালে আচ্ছা ঠিক আছে বলে আমার নিজেকে শুধরাতে গিয়ে ভাবে কি বলে ফেললো। এত বড় কথা, বিয়ে হলো না 1 মাস, লজ্জায় আর মাথায় তুলতে পারল না। হ্যাঁ মা, আমারও বোন চাই। ঈশান কোথা থেকে এসে হঠাৎ তাল মেলালো। ইমরান, মাসফি, নকিব চায় মাত্রই চুমুক দিয়েছে আর এদের কথা শুনছিল। ছেলে এবং ফুপুর কথা শুনে আচমকা মুখ থেকে চা ফেলে দিল ইমরান, নাকে মুখে বিষম খেলো। আইরিন দৌড়ে এসে ভাইয়ের পিঠে মাথায় হালকা থাপ্পড় দিচ্ছে আস্তে আস্তে। পানি এগিয়ে দিল নকিব। ওরা নিশ্চিত বুঝতে পারছে চাচার বিষম খাওয়ার কারণ। ইমরান পানি গিলে টিস্যু দিয়ে মুখ মুছে এক পলক মোনার দিকে তাকিয়ে দেখে মেয়েটা আজ লজ্জায় লাল, নীল, বেগুনি সব রং ধারণ করেছে, শুধু কেঁদে দেওয়া বাদ রেখেছে। ইমরান কারোর দিকে না তাকিয়ে তুষিকে বলল, তুষি, তোমার ভাবিকে রুমে নিয়ে আসো, আমি একটু বেরোচ্ছি, হলের কি অবস্থা দেখে আসি। হনহন করে বের হয়ে গেল। উপস্থিত সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। মোনা মনে মনে কিছুক্ষণ বকল ইমরানকে এই পরিস্থিতিতে ফেলে চলে যাওয়ার জন্য। কথাই বলবো না এই লোকের সাথে। হলরুম সাজানোর দায়িত্ব পড়েছে রিক্তার ওপর। হলটা বাড়ির ডান পাশে অবস্থিত, বাড়ির নিজস্ব হলরুম। বাড়ির বেশিরভাগ অনুষ্ঠান এখানে হয়। সেই তখন থেকে মুখটা প্যাঁচার মতো করে বসে আছে প্লাস্টিকের চেয়ারে। সে কিছুতেই বুঝতে পারছে না ইমরান শরীফের ব্যবসায়িক প্রোগ্রামের জন্য প্লাস্টিকের চেয়ার এনেছে ইভেন্টের লোকজন। দেশের বাইরে থাকা হয় বছরের অর্ধেকটা সময়। পিএইচডিটা কবে শেষ হবে? শেষ হলেই উদ্ধার। আগে যদি জানতো এত বড় একটা ব্লান্ডার হবে, তাহলে কিছুতেই এই দায়িত্ব ইভেন্টের হাতে তুলে দিত না। সব তাকে নতুন করে সামলাতে হবে। অন্যদিকে প্রোগ্রামের কর্ণধার ইমরান শরীফ হাতে একটা কার্ড ধরিয়ে বলল, যা কেনার এবং যা অতিরিক্ত তা যেন এখান থেকে খরচ করা হয়। বাহ, কি সুন্দর অনুরোধ তার! কে বলেছে এত সুন্দর জ্ঞানের বাণী অর্চনা করে কেটে পড়তে? ভাগ্য করে একটা জীবনসঙ্গী পেয়েছে রিক্তা। তার বন্ধুর প্রোগ্রাম নিয়ে কোনো চিন্তাই নেই। ইচ্ছে করছে নয়নকে হাতের সামনে এনে এই চেয়ারগুলোতে বসিয়ে হাত পা বেঁধে রাখতে। প্রোগ্রামে এসে বন্ধুর মান সম্মান ভ্যানিশ হতে দেবে না তার প্রাণপ্রিয় বন্ধু ইমরান। রিক্তা বিরক্ত হয়ে নয়নকে কল দেয়। কোথায় রাজামশাই? এই অবস্থায় ফেলে পগার পার? নয়ন ড্রিঙ্কসের বোতলটা একপাশে রেখে ইমরানের দিকে তাকিয়ে ফোনের উত্তর দিল, এই যে আমি তো একটু ইমরানের রুমে ফাইল লিখছিলাম। এত বড় মিথ্যা শুনে ইমরান চোখ বড় বড় করে নিল। চোখ রাঙানো দেখে ইশারায় হাত জোর করে বোঝালো এইবারই শেষ, আর হবে না। ওপাশ থেকে রিক্তার কর্কশ স্বর শোনা যাচ্ছে। মেয়েটা নাজেহাল হয়ে আছে। তার জীবনের শ্রেষ্ঠ ভুল, সে আর্কিটেক্ট। যদিও নয়ন মহা খুশি, কারণ বউ বেশিরভাগ সময় বাইরে থাকে। সে চিল করে একমাত্র মেয়ে নাহিয়াকে নিয়ে। রিক্তা কটমট করে ফোনটা রেখে দিল। ইমরান গম্ভীর স্বরে বলল, মিথ্যা বলি কেন? আর এই হুইস্কি কেন এনেছিস? ওই তুই এমন ভদ্রপোলার মতো বিহেভ করস কেন? হ্যাঁ, তুই জীবনে মদ খাস নাই? এমন সময় মিনহাজ ঢুকলো ইমরানের কামরায়। ইমরান নিজের অজান্তেই হুড়মুড়িয়ে দাঁড়িয়ে গেল। মিনহাজের দিকে তাকিয়ে বলে, দোস্ত বিশ্বাস কর, এই জিনিস আমি নয়নকে আনতে বলিনি, মাত্র রিক্তাকে মিথ্যা বলেছে। এর মধ্যে আমার রুমে নিয়ে আসছে এই বোতল। মিনহাজ হতবাকের শেষ পর্যায়ে গিয়ে গটগট করে বলল, তুই আমাকে সাবে কেন দিচ্ছিস?
নয়নও বিস্মিত। ইমরান আচমকাই চোখমুখ স্বাভাবিক করে, নিজের কাছে নিজেই হতবম্ব হয়ে জোরেই আওড়ালো, আসলেই তো, আমি তোকে কেন এসে বলছি? রুম জুড়ে অস্থিরতা, কি অস্বাভাবিক পরিবেশ। ইমরান শরীফ খান কিনা হুইস্কির জন্য মিনহাজকে সাফাই দিচ্ছে। অকস্মাতেই ভীত রজনীস্বরূপ অন্ধকারাবৃত নীরবতা ভেঙে নয়ন অতিমাত্রায় শব্দ করে হেসে বলে উঠল, মিনহাজ, তোর মেয়ের জামাই শ্বশুরকে সাফাই দিচ্ছে। ইমরানের মনে হচ্ছে দম আটকে যাচ্ছে। এমন অদ্ভুত লজ্জা সে আর পায়নি। পুরো সম্পর্কের গোলকধাঁধায় আটকে আছে। কে যে বন্ধু, কে যে শ্বশুর, কাকে কি সম্বোধন করে কি বলবে। তাকিয়ে দেখল মিনহাজই লজ্জা পাচ্ছে। পরক্ষণে মুচকি হাসি দিয়ে মিনহাজকে লজ্জার হাত থেকে রক্ষা করে বলল, জানি না কেন যেন হঠাৎ মনে হলো তুই আমার হাতে উইস্কি দেখলে ভাবতে পারিস আমি তোর মেয়ের যোগ্য নই। কোনো বাবাই তো চায় না এমন মেয়ের জামাই, তাই হয়তো নিজের অজান্তেই মনের ভয় থেকে সাফে দিয়েছে। তবে আজ আমার মনে একটা প্রশান্তি কাজ করছে। তোর মেয়ে আমার জীবনে আসার আগেই আমি ছেড়ে দিয়েছি এসব। একটা জিনিস ছাড়তে পারি না, ওটা তোর মেয়ের দায়িত্ব। মিনহাজ কাছে এসে বন্ধুকে জড়িয়ে ধরল। তুই এভাবে সেভাবে যেভাবে খুশি ওর কেয়ার কর, ভালোবাস। আমাকে এসব কৈফিয়ত দিতে হবে না। মোনা আমার চেয়েও এখন তোকে নিয়ে বেশি ভাবে। ইমরান মিনহাজকে বসার ইশারা দিয়ে নিজেও গিয়ে সোফায় বসলো। উত্তর দিল, তাই নাকি? মিনহাজ মাথা নেড়ে বলল, তুই যেদিন কাস্টমারকে নিয়ে উত্তেজিত হয়ে ফোন দিয়ে বলে, বাবা ওনার শরীর তো ভালো না, একটু ফোন দিয়ে দেখো না কেমন আছে, হাসি পেল আমার। তুই ফোন দিস ওর খবর নিতে, আর ও দেয় তোর খবর নিতে। ইমরান হাসে। সেই হাসিতে কি যেন ছিল। নয়ন মিনহাজ তাকিয়ে দেখে সেই হাসি। শত বছরের ঐতিহ্য, প্রতিটি মানুষের অধরা মোনালিসা যেন চিত্রকর্ম থেকে বেরিয়ে তার ঘরেই পদার্পণ করেছে। সেই অমূল্যবান রত্ন পেয়েছে, এই হাসি সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেই সুখ তার একান্ত নিজের, কারোর সাথে ভাগাভাগি করার মতন নয় এই সুখ। সন্ধ্যা নেমেছে, পাখিরা সব নীড়ে ফিরেছে। গোধূলি যেন ছুঁয়ে দিয়েছে প্রকৃতিকে। পরিবেশ বেশ ঠান্ডা। ঐশান প্যালেসের হলে গেস্টরা সবাই চলে এসেছে। রিক্তা পুরো ব্যাপারটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। সাজিয়ে পরিপাটি করে পুরো হলরুমের গোমর চেহারা চমৎকার জাঁকজমকপূর্ণ বিয়েবাড়ি স্বরূপ বানিয়ে দিয়েছে। সবার সাথে কোলাকুলি করছে ইমরান, মিনহাজ এবং নয়ন। বিজনেস পার্টনার, কলিগ, ইনভেস্টর, বোর্ড অফ ট্রাস্ট, কোম্পানির এমপ্লয়ি সবাই এসেছে পরিবার পরিজন নিয়ে। এত বড় পার্টি ইমরান এর আগে কখনো আয়োজন করেনি। আজ ওদের কোম্পানির 12 বছর পদার্পণের দিন। সেই আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে এর সাথে জড়িত নতুন পুরাতন এমপ্লয়ি সবাই আজ আমন্ত্রিত। দরজার দিকে চোখ পড়তেই ইমরান দেখতে পেল কাকন এসেছে। কয়েক বছর আগে একটা ভুলের শেষ হবে আজ। ইমরান একটা ডিলের ক্লায়েন্ট হিসেবে ব্যবসায় ভুলবশত কাকনকে পার্টনার করে নিয়েছিল। কালো জামদানিতে কাকনকে দেখতে বেশ শালীন মনে হচ্ছে। কি মনে করে আজ শালীন পোশাকে এসেছে? ফুল স্লিভ ব্লাউজ পরেছে, গলায় সিম্পল সেট, চুল সেট করে বেনি করা। হয়তো নতুনভাবে ইমরানকে আকৃষ্ট করার প্রচেষ্টা। কাকন ইমরানের দিকে এগিয়ে আসছে। ইমরান হালকা সাইড করে মিনহাজের দিকে এগিয়ে এলো। মামুন সাহেব, হাসিনা বেগম, মায়া, মনসুর এবং সালমা এখানে দাঁড়িয়ে আছে। হাসিনা বেগম মুখে হাসি নিয়ে বলল, কেমন আছো নাত জামাই? ইমরান মুচকি হাসছে। ভালো আন্টি, আপনার শরীর কেমন? দাদি কইবা বুঝবার পারছো? আমার মুখে দাদি শুনতে ভালো লাগবে? হাসিনা বেগম হেসে বললেন, ম্যানেজ কইরা নিমু। তা আমার নাতনিটা কই? সামান্তা তুষি গিয়েছে ভেতরে, নিয়ে এসে বোধ হয়। মায়ের দিকে তাকিয়ে ইমরান মৃদু হাসি দিয়ে বলল, অনেক ধন্যবাদ মায়া আজকে আসার জন্য। সত্যি আমি খুব খুশি হয়েছি। মোনালিসা অনেক খুশি হবে তোমাকে দেখলে। মায়া ক্ষীণ হাসলো। এই হাসির মধ্যে সত্যি মায়া মেশানো। আজ প্রতিশোধের আগুন নেই। মেয়েটা কেমন শান্ত আজ। সাদা জামদানিতে হালকা গোল্ডেন এবং ম্যাজেন্টা কাজ, কোনোই পর্যন্ত সাদা কারচুপি কাজের ব্লাউজ, গলায় ভারী জড়োয়া কুন্দনের সেট, চুলে খুব গোছানো খোপার সাথে মোড়ানো বেলি ফুলের গাজরা, কানে দুটো কুন্দনের স্টাড, মুখে হালকা মেকআপ আর ঠোঁটে মেজেন্টা লিপস্টিক। এই প্রথম এত গাঢ় লিপস্টিক লাগিয়েছে মোনা। শ্যামকন্যার এই স্বাদ যেন ঝলসানো। তুষি, নওশিন, সুরাইয়া এগিয়ে এসে জড়িয়ে ধরল। সামান্তা হাঁ করে চেয়ে আছে। 1 মিনিট পর বলেই ফেলল, বড় মামি, মাশাআল্লাহ, আল্লাহ বদনজর থেকে তোমাকে রক্ষা করুক। আমার তো ভাবতেই গর্ব হচ্ছে, আমার একজন পরীর মতো চাচি শাশুড়ি আছে। খুশিতে নওশিন জড়িয়ে ধরে বলল, মোনা লজ্জা পেয়েছে। গাল দুটোতে হালকা ব্লাশন দিয়েছে। লজ্জা পেয়ে আরো গোলাপি লাগছে। তুষি অকস্মাৎ বলল, সামান্তা, ভাইজানকে কখনো কারো দিকে মুগ্ধ হয়ে তাকাতে দেখেছো? না ছোট মামি, আজ দেখবে। ওরা আর দেরি না করে মোনাকে নিয়ে বেরিয়ে পড়ে।
চারিদিকে কাঁচা ফুলের ঘ্রাণ, কিন্তু অদ্ভুতভাবে গন্ধগুলো সব সাদা ফুলের। কখনো নাকে রজনীগন্ধার ঘ্রাণ, কখনো বা দোলন চাপা, বেলি, গন্ধরাজ, হালকা গোলাপের একটা ঘ্রাণও লাগছে। হলের সামনে চলে এসেছে ওরা। হলের প্রবেশদ্বারে সাদা কালো ফর্মাল শার্ট প্যান্ট পরিহিত কিছু লোক দাঁড়িয়ে আছে, যেন মোনা আসার অপেক্ষায় আছে। মোনা হলের ভেতর ঢোকার জন্য পা বাড়াতেই চারিদিকে স্লো মিউজিক শুরু। সবাই কি সুন্দর কুর্নিশ জানিয়ে স্বাগত জানাচ্ছে, সাথে ফুলের বর্ষণ। মোনা একবার সামান্তা, নওশিন এবং তুষির দিকে তাকাচ্ছে, অন্যবার ওই লোকগুলোকে দেখছে। খাম্বার মতো লোকগুলো কিনা এভাবে অভ্যর্থনা জানাচ্ছে। মোনা অবাক হয়ে সামান্তাকে প্রশ্ন করে, সামান্তামণি, এখানে কি রাজা রানী আসছে? এগুলো কি? না, আমি জানি না মামি, বিশ্বাস করো। তুষি মুচকি হেসে বলে, আমার মনে হয় ভাবি তোমাকে ভাইয়া নিজের রানী বানিয়ে ভেতরে নিতে চাচ্ছে। মোনা হতবাক, মুখে লালিমা আভা, বুড়ো বয়সে ভীমরতি। সামান্তা তাড়া দিল। ভেতরে ঢুকতেই সারা হল রুমে আলোর ঝলকানি। হল রুম জুড়ে থাকা সবাই আশ্চর্য হয়ে মোনাকে দেখছে। এভাবে রাজকীয় অভ্যর্থনা দেখে সবাই এতক্ষণ প্রবেশ পথের দিকে তাকিয়েছিল। কে আসছে এই পথ দিয়ে? কার জন্য ইমরান শরীফ খান এত পসরা সাজিয়েছে? উৎসুক দৃষ্টি বলে দিচ্ছে স্পেশাল কেউ। হলের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে ইমরান এবং পাশে ঈশান। হলরুম জুড়ে রজনীগন্ধা, গন্ধরাজ, দোলন চাপা ফুলে সাজানো, মাঝে কিছু লাল গোলাপি গোলাপ। মোনা জানে আজকের পুরো প্ল্যান ছিল রিক্তার, কিন্তু মোনার যে সাদা ফুল পছন্দ তা তো ইমরান ছাড়া কেউ জানতো না। নিশ্চয়ই ইমরানই বলেছে রিক্তাকে। মোনাকে ঢুকতে দেখে ঈশান মন ভুলানো হাসি দিয়ে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে মোনার হাত ধরে ধীর পায়ে এগিয়ে এনে ইমরানের সাথে দাঁড় করিয়ে দিল। মোনা এক পলক ইমরানের দিকে চাইল। সকালের পর আর ইমরানের সাথে কথা কিংবা দেখা হয়নি। বুকের ভেতরটা কেমন করে উঠল। কি হবে এত কিছু দিয়ে? মানুষটাই তো দূরে দূরে আছে আজ সকাল থেকে। ইমরান আজ নেভি ব্লু রঙের স্যুট, টাই আর সাদা শার্ট পরেছে। স্যুটের পাশে পকেটে স্কোয়ার করে রুমাল দেওয়া, হাতে চেনের ঘড়ি, চোখে রিমলেস চশমা, পকেটে একগুচ্ছ বেলি ফুল রাখা। মোনা কিছুটা অবাক হয়ে আছে। নেভি কোটের পকেটে সাদা বেলি বড্ড মানিয়েছে। গোলাপ রাখতে দেখেছে, বেলি রাখতেই প্রথম দেখল। সাথে কালার ব্রুজ তো আছেই। লোকটা তো মানানসই সাজ দেয় কেন? চুপচাপ দাঁড়িয়ে আছে ইমরান এবং ঈশানের মাঝে। সবার দৃষ্টি মোনার দিকে, যেন তারা জানতে চাচ্ছে কে এই রমণী। ঈশানও বাবার মতো সেজেছে, পার্থক্য হলো ফুল গোজেনি পকেটে। ঈশানকে ইশারা দিতেই মাইক্রোফোনটা ইমরানের হাতে এনে দেয়। এক পাশে মোনার পরিবার, অন্য পাশে ইমরানের পরিবার এবং সাথে নয়ন রিক্তা। চোখ জুড়ে আজ প্রশান্তি। মুচকি হাসি দিয়ে ইমরান সবার দৃষ্টি আকর্ষণ করে বলে, সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকের আয়োজনে আমার সঙ্গ দেওয়ার জন্য। শুধু আজকে নয়, গত 12 বছর ধরেই আমার সুখ দুঃখ, হাসি কান্না সব কিছুতেই আপনারা পাশে ছিলেন। আপনারা আমার সবচেয়ে বড় পরিবার। এই পুরো মাসটা আমি উদযাপন করতে চাই কিছু উপহার দিয়ে। তাই এই মাসে আপনারা সবাই ডাবল স্যালারি পাবেন, সাথে 1 সপ্তাহের ছুটি কাটাবেন। ছোট্ট উপহার আমার পক্ষ থেকে সবার জন্য। রুম জুড়ে করতালি। ইমরান সবার দিকে তাকিয়ে দেখে উচ্ছ্বাস উল্লাসে সবাই আমোদিত। সারা বছর এরা এত পরিশ্রম করে কোম্পানিকে এই জায়গায় নিয়ে এসেছে। এদের পরিশ্রমের ঋণ তো শোধ হবে না, কিন্তু একটু আনন্দ তো দেওয়াই যেতে পারে। একটু থেমে আবার বলে, আপনাদের সাথে আমি নতুন মুখের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। আমাদের কোম্পানির নতুন 2 জন চেয়ারম্যান। আজ থেকে আপনাদের নতুন একজন চেয়ারম্যান মিস মোনালিসা ইকবাল, যিনি টিউলিপ ইন্টারন্যাশনালে বসবেন। সেই সাথে আরেকটা ছোট্ট পরিচয় হচ্ছে, সে আমার ছেলে ঈশানের মা এবং আমার অর্ধাঙ্গিনী মিসেস ইমরান শরীফ খান। অনেকেই ওনাকে চেনেন, তবে আমার স্ত্রী হিসেবে নয়, মিনহাজের মেয়ে হিসেবে। বন্ধুর মেয়েকে বিয়ে করা 4টিখানি কথা নয়। মুচকি হেসে ইমরান বলল, সে অসম্ভবকে আমি সম্ভব করেছি। অন্যজন ঈশান ইমরান খান, সে বসবে শাহাদাত প্রপার্টিসে। এই 2 জন নিয়েই আমার পুরো পৃথিবী। বাকিটা মা ছেলে সামলে নেবে। তবে তার আগেই 2 জনকে তার যোগ্য করে তুলবেন আপনারা কাজ শিখিয়ে পড়িয়ে। ওরা যেদিন চেয়ারে বসবে আমি আমার দায়িত্ব ছেড়ে অবসর নেব। বিস্ময়ের চরম পর্যায়ে আজ মোনা এবং ঈশান দুইজনই একজন অপরজনের দিকে তাকিয়ে আছে। পাশে ঈশান এসে কানের কাছে বলে, মা, আমি বলছিলাম পাপা তোমাকে অনেক ভালোবাসে। পরিবারের সবাই ভাষা হারিয়ে ফেলেছে ইমরানের এমন অ্যানাউন্সমেন্টে। কাকুন দূর থেকে দাঁড়িয়ে ভর্ৎস করে দিচ্ছে। সে ভাবতেই পারেনি এত কিছু হবে। ইমরান 2 জনকে আগলে ধরে দাঁড়িয়ে আছে। আবার বলল, মিস কাকুন আমার সাবেক স্ত্রী। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। ওনার সাথে কিছু বছর আগে একটা ব্যবসায়িক ডিল ছিল। আজ তা শেষ হয়েছে। আজকের পর টিউলিপ ইন্টারন্যাশনাল বা শাহাদাত প্রপার্টিসের কোনো কিছুর সাথেই সে সংযুক্ত থাকবে না।
আমার উপস্থিতি বা অনুপস্থিতিতে আমার কোনো এমপ্লয়ি, কোনো ইনভেস্টর বা কোনো এমডি যদি তার সাথে যোগাযোগের চেষ্টা করে, আমি সেই মুহূর্তেই তাকে কোম্পানি থেকে ফায়ার করে দিতে বাধ্য হব। এটা আমার অনুরোধ। আমার অজান্তে কেউ কিছুই করবেন না। আজ এতটুকুই, আপনারা এনজয় করুন, আমার কথা শেষ। ঈশান হঠাৎ মাইক নিয়ে বলে, আমার কিছু কথা আছে। আমার পাপাই আমার সব। মা, বাবা, ভাই, বোন আর 5টা ছেলেমেয়ের মতো আমি বড় হইনি। আমার পাপা আমাকে নিজে না খেয়ে খাইয়েছে। যে বয়সটা পাপার বন্ধুদের সাথে আড্ডা ট্যুরে যাওয়ার কথা, সেই বয়সটা পাপা আমাকে নিয়ে কাটিয়েছে। কত নির্ঘুম রাত কাটিয়েছে। আমি মনে হয় বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিওর। কারণটা পাপা নিচে। আপনারা বাচ্চাদের মোবাইলে কার্টুন দেখিয়ে ভাত খাওয়ান, আর আমি ভাত খেয়েছি পাপার বই দেখে। খাতা, অ্যাসাইনমেন্টের কাগজপত্র ছিঁড়ে এক হাতে আমাকে খাইয়েছে, অন্য হাতে বই পড়েছে। আমি বুয়েটের লাইব্রেরি ঘুমিয়েছি পাপার কোলে। পাপা ম্যাথ করতো, আমি পাপার বুক জড়িয়ে কোলে ঘুমাতাম। পাপার বন্ধুরা ব্যাগে গার্লফ্রেন্ডের গিফট নিয়ে ঘুরতো, আর আমার পাপা আমার খাবার ড্যাপার নিয়ে বের হতো। আমি টিভি দেখিনি। সজীব চাচ্চু, নয়ন চাচ্চু, মিনহাস চাচ্চুদের গান শুনে কনসার্ট দেখে বড় হয়েছে। আপনারা ছেলে মেয়েদের নিয়ে চিড়িয়াখানায়, পার্কে যেতেন। আমি পাপার সাথে এক্সাম হলে বসে পেন্টিং করতাম। সেই হিসেবে আদর পেয়েছি অনেক। ঈশানকে বাধা দিল ইমরান। ঈশান, বাবা এসব কথা থাক আজ। না পাপা, বলতে দাও আমাকে। জানুক সবাই কেন ঈশান তার পাপা ছাড়া আর কিছুই বোঝে না। ঈশানের আইডল তার পাপা, সুপারস্টার তার পাপা। আপনারা যে বয়সে বাচ্চাদের স্কুলে পাঠিয়েছেন, আমি সেই বয়সে পাপার সাথে রাজনৈতিক সমাবেশে গিয়েছে। পাপা ব্যবসায় মনোযোগ দিয়েছে, রাজনীতি ছেড়েছে। আমি স্কুলে ভর্তি হয়েছি। আপনারা বাচ্চাদের অ আ শিখিয়েছেন, মুখে তুলে খাইয়েছেন। আর আমি ফুপির কাছে শিখেছি কিভাবে টিফিন বক্সে করে নিজের খাবার নিয়ে যেতে হয়, আবার বাসায় এসে খেয়ে গুছিয়ে রাখতে হয়। কারণ পাপা যখন বাসায় থাকে না, ফুপিও থাকে না, তখন একাই খেতে হয়। আমি পাপা বা ফুপি ছাড়া কারো হাতেই খেতে পারতাম না। এই জন্যই বোধহয় আমি আমার পাপার ছেলে, একটু বেশি ম্যাচিওর। প্যারেন্টস ডেতে পাপাকে পাশে পেতাম, বন্ধুরা মানিয়ে যেত। আমার তো মানেই, পাপাকে বুঝতে দিইনি কখনো, আমার কষ্ট লাগতো। তবে এই বয়সে এসে আমি অনেক খুশি, কারণ মা পেয়েছে। এই প্রথম পাপাকে ছাড়া বুয়েটের প্রোগ্রামে মাকে নিয়ে গিয়েছে, একটু খারাপ লাগেনি। এখন আর বাড়ি খালি লাগে না, না খেলে মা বউকে খাওয়ায়। আমরা একসাথে শপিংয়ে যাই, রেস্টুরেন্টে যাই। পাপা কক্সবাজার ছিল, তখন মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে। আমার মা কিন্তু মোনালিসা ইকবাল ব্যতীত অন্য কেউ নয়। আমি তার কথাই বলছিলাম এতক্ষণ। আমার আর পাপার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ মা। আমি এবং পাপা তোমাকে অনেক ভালোবাসি। ঈশান মোনাকে জড়িয়ে ধরল। ঈশান কাঁদছে। ঈশানের কথা শেষ, কিন্তু পুরো হলরুম জুড়ে কঠিন নীরবতা। অনেকের চোখেই পানি, কাকুর নিস্তব্ধ, কারণ সে আজ ব্যর্থ। পেটের ছেলেও আজ তাকে অস্বীকার করল। ইমরানের মতো মানুষটাকে হারালো। মোনা সত্যি ভাগ্যবতী ইমরান ঈশানকে পেয়ে। মোনা বাবাকে জড়িয়ে ধরে আছে, মায়ার সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু মায়া শান্ত। মায়ের চোখে চোখ মেলাতেই মায়া একটা হাসি দিল। নিজে থেকে এগিয়ে এসে জড়িয়ে ধরল মোনাকে। মোনা ফুপিয়ে কেঁদে উঠল। মায়া হেসে উত্তর দিল, কাঁদবি না তুই। আমি কি তোকে কাঁদতে শিখিয়েছি? আমি মন থেকে দোয়া করি তোরা ভালো থাক। কাকুনের মতো আমিও ভুল করেছি। দীপ্তর বাবা এসেছিল, নিয়ে যাবে আমাকে। আমার ভালো কাজ ছিল। আমার আর দীপ্তর বাবার ডিভোর্সটা হয়নি, ইমরান ভাই দেয়নি, পরে শুনেছিলাম। ফুপির ওপর রাগ করিস না মা, মানুষ অনেক ভুল করে, আমিও করেছিলাম, মাফ করে দিস। মোনা জড়িয়ে ধরে আছে মায়াকে। আজ সবাই খুশি। মোনার জীবনে এই দিনটা আসবে মোনা কখনো কল্পনা করেনি। এত সম্মান, এত ভালোবাসা কি করে পেল সে? কিন্তু একটা বিষয় মন এখনো খচখচ করছে। ইমরান সাহেব কি এখনো রেগে আছে? করেছে না হয় ভুল, সে ইচ্ছে করে তো আর করেনি। সেও জানে আত্মহত্যা মহাপাপ। তখন তো মনে অনেক কষ্ট ছিল, নিজের উপর নিয়ন্ত্রণ ছিল না। এত বছর আগের শাস্তি এখনও কেন পাচ্ছে? এই লোকটা কবে একবার বলবে ভালোবাসি মোনালিসা? নিজের তো চুলে পাক ধরেছে, এখন সে চায় মোনালিসাও বুড়ি হয়ে যাক, তবুও ভালোবাসি নিজ মুখে বলবে না। সবাইকে বলে, কিন্তু মোনাকে বলে না। মোনাও আর কথা বলবে না, একটুও না। অনেক অভিমান জমে আছে। আগে অভিমান ভাঙাতে হবে, এরপর কথা। আর এই লোকটার সাথে ইমরান বন্ধু মহলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। মোনা একপাশে চেয়ারে বসে আছে, পাশে সালমা, মায়া, আইরিন, নওশিন এবং তুষি আছে।
ইমরানের দিকে তাকাতেই লক্ষ্য করলো বন্ধুদের সাথে কথা বলতে বলতে মোনার দিকেই তাকিয়ে আছে। লোকটার মুখে কোনো হাসি নেই। পাশ থেকে একজন মহিলার কথায় মোনার ধ্যান ভাঙল। তুমি মোনা রাইট? ইমরান এত মেয়ে ফেলে তোমায় কেন বিয়ে করলো? রহস্যময় গন্ধ পাচ্ছি। মোনা ঠিক মহিলাটিকে চিনতে পারেনি। কেমন খোঁচা দিয়ে কথা বলল। বাকিদের মুখ বিকৃত হলো। রিক্তা আকস্মিক এসে উত্তর দিল, অনন্যাদি তুমি পারো বটে। কিসের রহস্য? ইমরান ভাই যে মোনার প্রেমে হাবুডুবু খাচ্ছে তা জানো না? পিওর লাভ ম্যারেজ। তাই নাকি? ছোট মেয়েরা সুন্দরী হয়, কায়দা জানে অনেক। ও আপনি সেই অনন্যা? আপনার কথা অনেক শুনেছি। আপনি তো ইমরান সাহেবের প্রেমে হাবুডুবু খেয়েছিলেন ভার্সিটি লাইফে। মোনার এমন করা জবাব অনন্যা কেন এখানে বসে থাকা কেউই আশা করেনি। কথা বলতে বলতে ইমরান একটু এগিয়ে এসেছিল রিক্তার সাথে ইভেন্টের খরচ নিয়ে আলোচনার জন্য। মোনার এমন একটা জবাব শুনেও নিজেই থমকে গেল। মোনা আবার বলল, কিছু মনে করবেন না ম্যাডাম, আমি মেয়েটা বয়সে ছোট হলেও বুদ্ধিতে একেবারেই খাটো নই। আপনি অসম্ভব রূপবতী। আপনাকে রিজেক্ট করার কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও ইমরান সাহেব রিজেক্ট করেছিলেন। আমি শ্যামরঙ্গা কিন্তু ভীষণ চটপটে। যতখানি পাগলামি ইমরান সাহেবকে পেতে করেছি তার অর্ধেক যদি সেই যুগে আপনি করতেন তাহলে হয়তো আমার জায়গায় আপনি থাকতেন। আমি ইমরান সাহেবের জোড়া। আপনি বা এখানে উপস্থিত অনেকেই যা পারে না আমি তা এক নিমেষেই করতে পারি ইমরান সাহেবের জন্য। তার প্রতিপত্তি আমার দরকার নেই, তার নাম যশ লাগবে না মোনার। আমার যা দরকার পেয়ে গিয়েছি। পেছনে তাকিয়ে দেখুন কিভাবে মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আপনাকে দেয়া প্রতিটি জবাব শুনছে। ইমরান নিজেই হকচকিয়ে গেল। অনন্যা পেছনে তাকিয়ে দেখি ইমরান সবার দিকে দৃষ্টি বুলালো। ভাবছে কিভাবে এই সিচুয়েশনে মোকাবেলা করবে। অনন্যা বলে উঠল, তুমি বড্ড বেহায়া মোনা। আমি তোমার চেয়ে অনেক বড়, সম্মানটাও দিতে শেখায়নি মিনহাস তোমায়? আপনার মতো হয় আমার লাগবে না ম্যাডাম অনন্যা। ছোট বলে সেভাবে যদি কথা বলতেন আমার সঙ্গে তাহলে এই লজ্জায় পড়তে হতো না আপনাকে। আমার ইমরান সাহেব বেহায়া মোনালিসাকেই তার হৃদয় দিয়ে ভালোবাসে, তার হৃদয় দিয়ে বসে আছে। একবার তার চোখের দিকে তাকিয়ে দেখুন। আমি তো আমার সর্বনাশ দেখি, তার চোখে আমি শ্রেষ্ঠ সুন্দরী। এখানে কোনো রহস্য নেই। আকস্মিক মোনা ইমরানকে একটু রাগত স্বরে বলে, কি দরকার এত সেজেগুজে থাকার? শকুনিদের নজর পড়ে না আপনার ওপর। আপনি শুধু আমার এই জীবনে, পরের জীবনে, সব জীবনে আমি আপনার, আপনি আমার। নয়ন মাঝখান থেকে হো হো করে জোরে হেসে উঠল। এর মধ্যে বাড়ির লোকজনরাও একপাশে উপস্থিত হয়েছে। ইমরান আশেপাশের অবস্থা দেখার জন্য চোখ বুলালো। তাকিয়ে দেখে পরিবারের লোকজন ছাড়া বাকিরা গল্প খাওয়া নিয়ে ব্যস্ত। শুকনো ঢোক গিলল ইমরান। মোনার কি বিধ্বংসী রূপ! অনেক বছর আগে দেখেছে। এই মেয়ে মোটেও ছোট নেই আর। অবশ্য ছোটকালেও এর মধ্যে ন্যাকামো ছিল না। না হয় 14 বছর বয়সে কি করে 36 বছর বয়সের ইমরানের প্রেমে পড়ে। নয়ন বলে উঠল, এসব পাকনা কথা বলে ইমরানকে কাবু করেছেন তাই না ভাবিজান? ইমরান ধমকে উঠল, নয়ন জাস্ট শাট আপ। আর একটাও কথা না। এটা একটা অনুষ্ঠান। আমি চাই না এখানে কোনো ঝামেলা। একটা সিনেমাটা নিয়ে এত কাহিনী না করাই ভালো। অনন্যা, আই এম সরি, মোনালিসার কথা রাগ করো না। ওর মধ্যে এখনো বাচ্চা আমার রয়ে গিয়েছে। আমি জানি না তোমাদের মধ্যে কি কথা হয়েছে, তবে মোনালিসা অনেক স্পষ্টভাষী। যা বলে মুখের উপরে বলে দেয়। প্লিজ রাগ করো না। ইমরান, তুমি কিন্তু আমাকে ইনডিরেক্টলি বুঝিয়ে দিলে তোমার ওয়াইফ এতক্ষণ যা বলেছে বা যা করেছে সবই ঠিক। আমার ওয়াইফ মিথ্যা বলে না অনন্যা। আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। তুমি তো বিদায় নিতে এসেছিলে তাই না? কাকুন চলে যাচ্ছে। আমার মনে হয় তুমি ওর সাথেই যাবে। তীব্র অপমান সইতে না পেরে অনন্যা হনহন করে হেঁটে বেরিয়ে গেল সবার সামনে দিয়ে। অনন্যা বেরিয়ে যাওয়ার পর ইমরান মোনার দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করল। বাকিরা সবাই ভয়ার্ত চেহারা নিয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। সবাই বুঝতে পারছে ইমরান খেপেছে। ইটস নট ফেয়ার মোনা। হু কেয়ার্স? ডোন্ট কল মি মোনা, আই এম ইয়োর মোনালিসা। শোনেন, আপনিও জানেন আমি ঠিক, আমিও জানি আমি ঠিক। আপনি কি ভুলে গিয়েছেন আমি সেই মোনালিসা ইকবাল যে রাতের 2টা বাজে ওয়াল টপকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম? আমি সেই মোনা যে 14 বছর বয়সে 36 বছর বয়সী ইমরানের প্রেমে পড়ে নিজের জ্ঞান হারিয়ে বসেছিলাম। আমি পরিণত হয়েছি আপনার চোখের সামনেই। আমার বেড়ে ওঠা, মস্তিষ্ক সচল হওয়া সবই আপনার দৃষ্টিসীমার মধ্যে। আমি চুপচাপ হয়েছি ঠিকই, নিজের সত্তা ভুলিনি। আপনি খালেদ জব্বারকে পিটিয়ে পুলিশে দিলেই যে সে খবর
অগোচরে থাকবে তা তো নয়। আমার ওপর সেদিন কক্সবাজারে যারা অ্যাটাক করেছিল সবাই ভেবেছিল আমি পালিয়ে এসেছি। আসলে আমি তাদের পিটিয়ে জখম করে লাবণী পয়েন্টেই ফেলে এসেছি। আর আপনি এই খবর জানতেন। ধামাচাপা দিয়ে পুলিশে দিয়েছিলেন ছেলেগুলোকে। সবাই জেনেছিল মাদক পাচারকারীদের পুলিশ অ্যারেস্ট করেছে। সেই খবর আমার কানে আসে ইমরান সাহেব। আপনি যদি হন বাঘ, তবে আমিও বাঘিনী। ইমরান তর্জনী আঙুল তুলে মোনার দিকে শাসানোর জন্য বলল, তোমার বাঘিনীর রূপ অনুষ্ঠানে দেখানোর কি দরকার? মোনা আঙুলটা খপ করে ধরে অধর প্রসারিত হাসি দিয়ে সবার দিকে তাকিয়ে ইমরানকে বলে, তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। মোনা আঙুলটা আলগা করে দিতে ইমরান সবার সামনে থেকে চলে গেল। উপস্থিত কেউ কেউ মুখ টিপে হাসছে, তো কেউ কেউ হাসি আটকানোর চেষ্টায় আছে। ঈশান পাশে এসে দাঁড়ায়। মা, ইউ আর জিনিয়াস। তুমি মার্শাল আর্ট জানো তা তো জানতাম না। পাপা কুপোকাত, ওয়েল ডান মা। কান্না পাচ্ছে। গতকাল রাতেও তো কি সুন্দর গল্প করেছে দুজন, কত কাছাকাছি ছিল। কিন্তু সকালে মোনার প্রেশার ফল করলো। কিছুক্ষণ বিশ্রাম নিতে বলেছিল মোনাকে। বিশ্রামের মাঝে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তখনই আবার বকা খায় ইমরানের। কথা হচ্ছিল কাকনকে নিয়ে। মোনালিসা, আজ কাকন আসবে, তোমার কোনো আপত্তি আছে? আসতেই পারে, আমার কেন আপত্তি থাকবে? তবে আপনার কাছ থেকে দূরে থাকতে বলবেন, হয়তো বা সহ্য হবে না। ইমরান ছোট্ট মোনার চোখে স্পষ্ট অভিমান দেখেছে। একটু দুষ্টুমি খেললো মাথায়, মুখটা বিরস করে বলল, গেস্ট আসবে গেস্টের মতো, কাছে বা দূরে কি? ইমরান সাহেব, আমার সহ্য হয় না আপনার প্রাক্তনকে। ভালোবাসা যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আমাকে কবর দিয়ে তাকে ঘরে তুলুন, কেউ ধরে রাখবে না। আমার ওনার প্রতি কোনো রাগ নেই, কিন্তু প্রতিদিন যেভাবে আঘাত করেছে, আপনার দেয়া ভালোবাসার চিহ্ন দেখিয়ে, অন্তরঙ্গ মুহূর্ত দেখিয়ে আমার আজও মন চায় মরে যায়। লোকে বলে আপনি আমাকে ভালোবাসেন, আমার তো শরীরে কোনো চিহ্ন নেই। আমাকে তো জড়িয়ে ধরেন না যখন তখন। আপনার ভালোবাসাও শুধু কাকুনের জন্য আমি জানি। আমার ছেলেটা মা মা করতো, তখন মনে হয়নি আপনার কাকনকে প্রয়োজন। এখন কেন লাগবে কাকনকে? আমাকে দিয়ে হবে না নাকি বিয়ের পর মন উঠে গিয়েছে? মোনা। ইমরান মারার জন্য হাত তুলেও হাত নামিয়ে নিজেকে সংযত করে নিল। বাড়ি ভর্তি মেহমান। কথা না পারিয়ে মোনার রুম থেকে বেরিয়ে যায় ইমরান নিজেকে বকতে বকতে। রাগের মাথায় এত বড় ভুল সে করতে যাচ্ছিল। ঈশানকে আমার ছেলে বলাটাও ইমরানের কর্ণকুহরে বাড়ি লাগে। ব্যাপারটা অনেক শান্তির। স্টেজে একটু হেসে কথা বললেও তার ফর্মালিটি মেনটেন করার জন্য মোনা স্পষ্ট বুঝতে পেরেছে। এর মধ্যে অনন্যা এসে মেজাজটা বিগড়ে দিয়েছে। গেস্টরা সবাই চলে গিয়েছে। ড্রয়িং রুমে বাড়ির সবাই বসে আড্ডা দিচ্ছে। মিনাজরাও কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছে। আজ মোনা খুশি পরিবারের সবাইকে দেখে। মায়াও হেসে হেসে কথা বলেছে, আগলে নিয়েছে। শরীরটা খারাপ লাগছে, শাড়িটা পাল্টানো প্রয়োজন। ইমরানের মুখ এখনো থমথমে। মোনা একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। সুরাই এবং নওসিন মোনাকে নিয়ে আলোচনা করছিল। ভাবি, সোনা চাচির কপাল কত ভালো দেখছেন। চাচা জানের মতো একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। টাকাও তার, কোম্পানিও তার। সুরাইয়া আসতে বলো। চাচা যান বয়সে হয়তো ছোট আমাদের চেয়ে, কিন্তু চমৎকার ব্যক্তিত্ব এই মেয়ের। চাচা জানের যোগ্য জীবন সঙ্গী। চাচা যান এমনি এমনি বন্ধুর মেয়েকে বিয়ে করেননি। ওনাদের দেখে মনে হচ্ছে বয়স শুধু একটি সংখ্যা মাত্র। তাকিয়ে দেখো দুজন কি জানে বলছে নিজেদের মধ্যে। আল্লাহ মেহেরবান, সুখী হোক ওনারা। মোনা ইমরানের একটু পাশ ঘেঁষে বসলো। কাছে গিয়ে আস্তে করে বলল, ইমরান সাহেব এখনো রেগে আছেন? আপনার মন খারাপ? না। আমি খুব খুব সরি। তখন ওভাবে কথা বলা উচিত হয়নি। অনেক জোরেই কথা বলেছি আপনার সাথে। আমার বুকে অনেক কষ্ট হয় ঈশানের মাকে দেখলে। এর মধ্যে আসছে অন্না। ইমরান চুপচাপ মোনার কথা শুনছে, কোনো প্রত্যুত্তর করছে না। আজকে কাকুনকে দেখে ইমরানের করুণা হয়েছিল। আজ কাকুন নিঃস্ব। এইটুকু জীবনের সব পাপের শাস্তি আজ পেয়ে গিয়েছে। ছেলে অস্বীকার করল। ইমরানের কাছ থেকে পেল তীব্র অপমান। ঠিক এভাবে অসহায় করে 17 বছর আগে ফেলে গিয়েছিল ইমরানকে। ছিন্ন হলো সব সম্পর্ক আজ। সে কাকুনের জন্য সকালে মোনার গায়ে হাত তুলতে গিয়েছিল। কি করতে গিয়েছিল ইমরান ভেবেই ক্রোধে নিজেকে আঘাত করতে মন চাইছে। মোনা তার কত শখের। সে কি করে আঘাত করতে চাইল মোনাকে, তাও সেটার কারণ কাকন। নিজেকে মাফ করতে পারছে না ইমরান। মোনার পুনরায় ডাকে ইমরান বোধ ফিরে।
কথা বলবেন না? আর করবো না তো, সরি। মোনা একটু জোরেই বলল কথাগুলো। অন্যরা কথা বলতে বলতে থেমে গিয়ে মোনাকে লক্ষ্য করলো। সবাই বুঝতে পারছে ইমরান অন্যমনস্ক। মোনা কিছুর জন্য অনুরোধ করছে, এটা বাকিরা বুঝতে পারছে। আরিন ইমরানকে অন্যমনস্ক দেখে কথা বলতে গেলে নয়নের বাধায় পিছিয়ে যায়। ইমরান সদ্বিত পেয়ে মোনাকে আসতে বলল, না, রাগ করিনি। আমি সরি তখনকার ব্যবহারের জন্য। ঈশানের মা তুমি, অন্য কোনো নাম মুখে আনবে না, কেমন? মোনা এখনো গাল ফুলিয়ে রেখেছে, চোখ জোড়া ছলছল করছে। ইমরান মোনার দিকে তাকিয়ে মোনাকে সবার সামনে বুকে টেনে নিয়ে কপালে অধর ছোঁয়ালো। এহেন ঘটনায় মোনা লজ্জা পেয়ে গেল। মোনালিসা, আই এম অলরাইট, ইউ নিড টু গো ফর চেঞ্জিং। সামান্থা, মামিকে নিচে নিয়ে যাও, চেঞ্জ করে দাও। আমার একটু কাজ আছে, আমি ওটা সেরে আসছি। পাপা, তুমি কি রেগে আছো আমার উপর? ঈশানের কথায় রুমের প্রতিটি প্রাণী ওর দিকে তাকালো। ইমরানের চোয়াল শক্ত। এই প্রথম ছেলের কোনো কাজ ওর পছন্দ হয়নি। কেন হয়নি তাও বুঝতে পারছে না। কাজটা নিজেই করত, ছেলে ইনভলভ হয়েছে তাই ভালো লাগেনি। ছেলেকে এতটা কঠিন সে তৈরি করেনি। ইমরান ছেলের দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করলো। রেগে থাকার মতো কাজ করেছো, তুমিও জানো। অনেক বড় হয়ে গিয়েছো। কাজটা অসমাপ্ত রেখেছিলে কেন? আমি চাইনি আমার মা কষ্ট পাক। আইরিন এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি কাজ রে ঈশান? তোমার ভাই আর মিসেস কাকনের এত বছর মিউচুয়াল ডিভোর্স হয়নি। আজ আমি নিজ হাতে দাঁড়িয়ে থেকে সাইন করিয়েছি। জিজ্ঞেস করো তোমার ভাইকে, সে এখন ওই লোভী মহিলার কাছে কি চায়। আমি এখন ছোট নেই যে সে আমার মায়ের আশায় ওই মহিলাকে আবার আমাদের গোছানো জীবনে নিয়ে আসবে। ঈশান, তুমি এখনো অত বড় হওনি যে আমার মুখের উপরে কথা বলবে। তোমাকে আমার ডিভোর্স হয়নি এই খবর কে দিয়েছে? তোমার যেমন উপরবর্তী লিঙ্ক আছে, আমার তেমন ঠিক জায়গা মতো তথ্য দেওয়ার ইনফরমার আছে। মোনা নিজেকে ইমরানের কাছ থেকে ছাড়িয়ে প্রশ্ন নিক্ষেপ করলো, এখনো ওনাকে ভালোবাসেন ইমরান সাহেব? এতক্ষণ বাবা ছেলে তর্কের মধ্যে মনেই ছিল না যে এখানে মোনা আছে। ইমরান মোনার দিকে তাকিয়ে আবার ঈশানের দিকে ফিরে বলে, এসব কথা থাক, পরে হবে। পাপা, আমি চাই না এগুলো পরে আর উঠুক। আজই শেষ করো সব। মিসেস কাকনকে ভালোবাসো এখনো? ঈশান, কাকুন আমার প্রথম অনুভূতি, তোমার মা। অবশ্যই সফট কর্নার আছে ওর প্রতি। তোমাকে আমি ওর মাধ্যমেই পেয়েছি, তার মানে এই না যে এখন আমি কাকুনের জন্য মরে যাব। মোনার বড্ড অসহায় লাগছে নিজেকে। এই কাকর নামটা কবে যাবে ওদের জীবন থেকে। আর ভালো লাগছে না, অসহ্যকর নাম। পাপা, এখন তো সব শেষ, তাহলে আর ভালোবাসতে হবে না এই মহিলাকে। কাকুনের সাথে আমার সম্পর্ক 1 বছরের মতো, সংসার জীবন 1 বছরের। এই 2 বছরের মধ্যকার সম্পর্কে একমাত্র পাওয়া তুমি। ভালোবাসার প্রশ্ন আসছে না তো। প্রথম অনুভূতি ভোলার নয়, সেটা তিক্ত হোক বা মধুর। আর বাকি রইল মোনালিসা। ওর সাথে সম্পর্ক বলো আর সম্পর্কের উত্থান পতন বলো। এখন অবধি 7 বছর, বাকি সব তোমার জানা। আর কিছু বলতে হবে? এখন অবধি মাকে একবারও বলেছো ভালোবাসি? বলাটা কি এতই জরুরি ঈশান? অবশ্যই জরুরি। তুমি কাউকে ভালোবাসবে মন দিয়ে, অথচ ওই মানুষটা জানতেই পারবে না, মনে মনে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। এটা তো ঠিক নয় পাপা। কি চাও তুমি? কনফেশন, টেল হার ভালোবাসে। ইমরান আর ঈশানের এই যুদ্ধ বাড়ি শুধু সবাই দেখছে। সবার মনের অবস্থায় ভীত সন্ত্রস্ত। বাবা ছেলের এই তর্ক বিতর্ক ঝড়ের আগে গুমট পরিবেশ সৃষ্টি করেছে। ঈশান, সারাদিন অনেক ধকল গিয়েছে, রুমে যাও। আমার শরীরটাও ভালো না। ঈশান ইমরানের কথা সম্পূর্ণ উপেক্ষা করে মোনার দিকে তাকিয়ে বলে, মা, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আমি কোনোভাবেই চাই না এই লোক তোমার আশেপাশে থাকুক। অনেক হয়েছে। নিজের মানুষদের ভালোবাসবে এটা বলতে এত সংকোচ কিসের? মোনাই শ্বাসরুদ্ধকর পরিবেশ কাটিয়ে ইমরানের দিকে তাকিয়ে বলে, ইমরান সাহেব, আপনি যান, রেস্ট নিন, আমি দেখছি এসব। ঈশান, থাক না বাবা, কেন এসব নিয়ে কথা? মোনা সামনের দিকে হেঁটে চলে যাচ্ছিল। নিজের হাতে কারো স্পর্শ পেয়ে থমকে দাঁড়ালো। পেছনে ফিরে তাকিয়ে দেখে ইমরান ওর হাত ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়াও মোনালিসা, কথা শেষ হয়নি। তুমি এইভাবে দ্বিধায় ফেলে যেও না। আমার ভেতরে কি চলছে আমি কাউকে বোঝাতে পারছি না। আজ ঈশানও আমাকে কাট করে দাঁড় করালো। তুমিও কি তাই করবে? অবিশ্বাস করে আবার চলে যাচ্ছ? আমি তো কিছু চাইছি না, আপনি কথা আগাচ্ছেন কেন? ও ছোট মানুষ, বাদ দেন না এসব। ইমরান হাঁটু কেড়ে বসলো সবার সামনে। মোনার এক হাত ধরল, চোখ দুটো বন্ধ করে আবার খুলল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। বড় শ্বাস নিল। মোনালিসা, আবেগের বয়স অনেক আগেই হারিয়েছে। ভুলে গিয়েছি কিভাবে নিজের ভালোবাসা জাহির করতে হয়। মিটিং, দায়িত্ব, ঈশান সব মিলে ভালোই চলছিল জীবন। মাঝে তুমি এসে সব এলোমেলো করে দিলে, আমার নিয়ম ভেঙে দিলে, অদ্ভুত এক বন্ধনে আবদ্ধ করলে। নিজেকে প্রশ্ন করেও নামহীন একটা সম্পর্কে মন বেঁধেছিলাম 7 বছর আগে।
এই সম্পর্কে আগাতে চাইনি কখনো, কিভাবে আগায় তাও জানি না। তোমাকে দেখলে অনুভূতিটা মোটেও ঈশান বা নাহিয়ানের মতো মনে হয়নি। প্রথম দিকে তোমাকে মোটেও অন্য চোখে দেখিনি। দিন দিন আমার পেছনে যেভাবে ঘুরঘুর করেছ, বাচ্চামিগুলোর জন্য মজা পেতাম। একটা সময় ভয়ঙ্কর রূপ ধারণ করলো। নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে দেশের বাইরে পাড়ি জমালাম। অনুভূতি তখন অনেকখানি গ্রাস করে ফেলেছে। ভেতরে ভেতরে আমি নিজের সন্তানকে হারিয়ে মোনালিসার প্রেমে পড়তে গিয়েছি। স্বীকার করছি সবার সামনে, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, ভয়ানক প্রেমে পড়েছি। বাকি দিনগুলো অস্বাভাবিক যন্ত্রণায় পার করেছি, এখনো করছি। জানি না কেন এই অপরাধ বোধ কাজ করেছে বা করছে। মাঝে মাঝে মনে হয় বাঁচবই কতদিন। এই মধ্যবয়সে তোমাকে নিজের ছন্নছাড়া জীবনের সাথে জড়ানো বড্ড বোকামি হয়েছে। ভালোবাসেন না? ইমরান মোনার মুখের দিকে তাকিয়ে আছে। সেই প্রশ্ন, কি হতে পারে এই প্রশ্নের উত্তর? কিছুক্ষণ চুপ থেকে ইমরান নিজের 2 হাত দিয়ে মোনার হাত ধরল। এই প্রশ্ন আমাকে করার আগে নিজেকে করো। তুমি আমায় অবিশ্বাস করেছো ভেবেই যে কাণ্ড করিয়েছি, এরপরে কোনো সন্দেহের অবকাশ থাকে মোনালিসা? আরেকবার অবিশ্বাস করো না। কাকনের ব্যাপারটা আমি নিজেই তোমাকে বলতাম। মোনা ইমরানের হাত ধরে চোখের পানি ফেলছে। ইমরান উঠে দাঁড়ায়, 2 হাতের আজলায় মোনার গাল তুলে ধরে এবার জোরেই বলে, মোনালিসা, হাত জোর করছি, দ্বিতীয়বার অবিশ্বাস করো না। আমি এমন কিছুই করিনি। তুমি ঈশানকে জিজ্ঞেস করো। ইমরান ঈশান এবং নয়নের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। ঈশান তোর বাপ আজন্ম নিরামিষ। হ্যাঁ, শালা কইবি ভালোবাসোস তা না মাইটার কান্দায় ছাড়ছোস। হ্যাঁ, তোর কি এই জীবনে বুদ্ধি হইব না? নয়ন চুপ কর। আমি মোনালিসার চোখে সেই আগের মতো অবিশ্বাস দেখছি। মোনা মুখ তুলে আবদার করে, একবার বলেন নিজের মুখে ভালোবাসি। একবার না, 100বার বলছি ভালোবাসি, 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 বড্ড বেশি ভালোবাসি। অবিশ্বাস করো না মোনালিসা। অনেক কঠিন বিপদ, ঝামেলা, ঝড় আমাকে টলাতে পারেনি। গুলি লাগার পরও আমি শান্ত ছিলাম। কিন্তু তোমার অবিশ্বাস আমাকে মেরে ফেলবে। মোনালিসা অধর প্রসারিত হাসি। ইমরান আকস্মিক মোনাকে ছেড়ে সোফায় বসে পড়ে। আপা, এক গ্লাস পানি দাও। ইমরান পানি খেয়ে সোফার কুশনটা সরিয়ে হেলান দিয়ে সোফায় আতশোয়া হয়ে বসে। মোনা পাশে বসে ইমরানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আইরিন মুখ চেপে কাঁদছে। এই কাকন সব তছনছ করেই ছাড়ছে। ইমরান সাহেব, আমি আপনাকে একটু অবিশ্বাস করিনি। আপনার ছোট্ট মোনালিসা আপনাকে আগের মতোই ভালোবাসে। অ্যান্টাইসেক্রিগ্রেশনের সাথে রিভারের কি বিয়ে হয়েছিল? গল্পটা তো আমি পুরো জানি না, আমাকে শোনাবেন? ইমরান চোখ বন্ধ করে মুচকি হেসে নয়নকে বলে, নয়ন, তুই যেন আমাকে কি বুঝিয়েছিলি? মোনা মামানি একটু চঞ্চল, কিন্তু তুই যা ভাবছিস ওরকম কিছুই না। ও তো সারাক্ষণ বই আর নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। তোর এই মোনা মামনি বই পড়েই মাথা খারাপ করছে, বুঝছিস? অ্যান্টাইস পরেই ওর মাথাটা খারাপ হয়েছে। তার শিকার আমি। আভা হ্যারিসনের সাথে দেখা করে জিজ্ঞেস করবো আমার বন্ধুর মেয়ের মাথা খারাপ করেছো কেন? জিজ্ঞেস করলাম কি আর উত্তর দিলেন কি? অনেক পড়েছো বই, শুধু যে পড়েছো তা নয়, নিজের জীবনে অ্যাপ্লাইও করেছো এসব। এখন চুপ থাকো। ইমরান আশপাশ না দেখে মোনাকে আর একবার বুকে টেনে নিল সবার সামনে। ভালোবাসি যখন বলতে তো বাধা নেই। ভালোবাসি মোনালিসা। যদি কয়েকবার জন্ম নেওয়ার সুযোগ পেতাম, প্রতিবারই প্রার্থনায় তোমাকে চাইতাম। সবসময় দোয়া করি সুখে থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। এই দৃশ্যটা পরিবারের সবচেয়ে সুন্দর দৃশ্য। অকস্মাৎ ফোনটা বেজে উঠল। হাতের ফোনের স্ক্রিনে চোখ পড়েছে মোনার। ইমরানের দৃষ্টি মোনার দিকে। মোনার অনুমতি চাইছে, তবে মোনা আজ নিশ্চিন্ত। মাথা নেড়ে ইশারায় অনুমতি দিল ইমরানকে। ইমরান ফোন রিসিভ করে লাউড স্পিকার দিল। ওপাশ থেকে ভেসে এলো নারী কণ্ঠ। ইমরান, আমাকে কেন শেষ সুযোগটা দিলে না? কি পেয়েছো ওই মোনাতে? নিজের জিনিস আগলে রাখার টেকনিক। মোনার মতো মেয়ের জন্য হাসতে হাসতে আমার জান কুরবান করতে পারি। আর আমি প্রাক্তন ঈশান, আমার সবটা ঘিরে থাকা অস্তিত্ব, যাকে ছাড়া আমি এই পৃথিবীতে কিচ্ছু না। সাইনটা না করলেও পারতে, তোমাকে পাবার একটা আশা থাকতো। ইমরান হেসে উত্তর দিল, সাইন না করলে এতক্ষণে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখতে আমার লাশ উঠেছে। আমাকে বাবার তো প্রশ্নই আসে না। তোমার জন্য আরেকটু হলে বউ আমার অবিশ্বাস করতো। রাখছি, কথা বলতে ইচ্ছা করছে না। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা।
কথা দেওয়া থাক কেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেয়া থাক কেলে যাবি চোখের বাইরে না। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক কেলে যাবি চোখের বাইরে না, ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক কেলে যাবি চোখের বাইরে না।